কিংবদন্তি তীরন্দাজ টেটসুয়া অনেক আগেই তুলে রেখেছে তার তীর ধনুক। কিন্তু একদিন তার সন্ধানে আসলো এক বালক। মনে তার অনেক প্রশ্ন। ছেলেটার প্রশ্নের উত্তর দিতে গিয়ে টেটসুয়া ব্যাখ্যা করলো তীর ধনুকের কার্যপ্রণালী, তুলে ধরল জীবনের নির্যাস, শেখালো জীবনের লক্ষ্য ছুটন্ত তীরের মতোই এর পিছনে ছুটে চলার মর্মার্থ। পাওলো কোয়েলহোর এই বইটি বলেছে, কর্ম আর আত্মার ভিতরের যোগাযোগ ছাড়া কোনো জীবন পূরণ করতে পারে না তার প্রকৃত উদ্দেশ্যকে। আর যে জীবন ব্যর্থতা ও প্রত্যাখ্যানের ভয়ে ভীত, সেই জীবন আসলে জীবন নয়। এর পরিবর্তে মানুষকে নিতে হবে ঝুঁকি, দেখাতে হবে সাহস, আর বরণ করে নিতে হবে নিয়তি প্রদত্ত অপ্রত্যাশিত অভিযাত্রাকেও। যে প্রজ্ঞা, মহত্ব, সহজবোধ্যতা ও মাধুর্য পাওলো কোয়েলহোকে বানিয়েছে ইন্টারন্যাশনাল বেস্ট সেলার লেখক, সেরকম সুনিপুণ দক্ষতাতেই তিনি এই বইয়ে উপহার দিয়েছেন ঐশ্বর্যময় যাপিত জীবনের সূত্র। আধ্যাত্মিক ভাবধারার এই বইটি লেখককে প্রকাশ করেছে অনন্য মাত্রায়, যা তার পাঠকদের দিবে নতুন পথের সন্ধান। টেটসুয়া। অবাক চোখে আগন্তুকের দিকে তাকালো ছেলেটা। এই শহরের কেউ টেটসুয়াকে তীর ধনুক ধরতে দেখেনি। জবাব দিল ছেলেটা, এখানে সবাই তাকে চেনে কাঠমিস্ত্রি হিসেবে। হয়তো সে এখন আর সক্রিয় না, হয়তো সে তার সাহসকে হারিয়ে ফেলেছে। এটা কোনো ব্যাপার না, বলল আগন্তুক। কিন্তু যদি সে তার শিল্পকে পরিত্যাগ করে, তাহলে তাকে দেশের সেরা তীরন্দাজ বলে আর বিবেচনা করা যায় না। তাই এতদিন ভ্রমণ করে আমি তার সন্ধানে এসেছি। তাকে চ্যালেঞ্জ করতে চাই, তার সেই সুনামের ইতি টানতে এসেছি, যা এখন আর তার প্রাপ্য না। ছেলেটা বুঝলো এখানে তর্ক করে কোনো লাভ নেই। সবচেয়ে ভালো হয় লোকটাকে কাঠমিস্ত্রির দোকানে নিয়ে যাওয়া, যাতে করে সে নিজের চোখে দেখে বুঝতে পারে যে সে ভুল করেছে। বাড়ির পিছনের কারখানায় বসে কাজ করছিল টেটসুয়া। ঘুরে সে দেখলো কারা এসেছে, কিন্তু আগন্তুকের কাঁধের লম্বা বেগটা দেখে মুছে গেল তার মুখের হাসি। যা আপনি ভাবছেন আসলে সেটাই ঠিক, বলল আগন্তুক। যে মানুষটি কিংবদন্তিতে পরিণত হয়েছে, তাকে অপমানিত করতে বা উস্কানি দিতে আমি আসিনি। আমি কেবল প্রমাণ করতে চাই যে আমার এতদিনের চর্চার পর আমার কাজে নিখুঁত হতে পেরেছি। টেটসুয়াকে দেখে মনে হলো কাজে সে বিরতি দিতে যাচ্ছে, একটা টেবিলের উপর বসতে যাচ্ছে সে। যে লোকটা পুরো প্রজন্মের জন্য উদাহরণ হিসেবে কাজ করেছে, সে আপনার মতো এইভাবে একেবারে অদৃশ্য হয়ে যেতে পারে না। বলা চালিয়ে যেতে লাগলো আগন্তুক। আপনার শিক্ষাকে আমি অনুসরণ করেছি, তীর ধনুকের কার্যপ্রণালীকে আমি সম্মান করেছি। এখন আমি চাই আপনি আমাকে তীর ধনুক চালাতে দেখেন। এটা আমার প্রাপ্য। যদি সেটা করেন, তাহলে আমি এখান থেকে চলে যাব। কাউকে বলবো না যে সব গুরুদের শ্রেষ্ঠ গুরুকে কোথায় পাওয়া যায়। আগন্তুক তার ব্যাগ থেকে বের করলো পলিশ করা কাঠ থেকে বানানো লম্বা একটা ধনুক। এর গ্রিপটা কেন্দ্রের ঠিক নিচে, যেখানটায় ধরে আছে আগন্তুক। টেটসুয়ার প্রতি মাথা ঝুঁকিয়ে বাগানে চলে গেল সে। সেখানে গিয়ে বিশেষ একটি স্থানের দিকে মাথা ঝুঁকালো সে। এরপর সে ব্যাগ থেকে বের করলো একটা ঈগলের পালক লাগানো তীর। শক্ত হয়ে মাটিতে দাঁড়ালো সে, যাতে করে তীর ছোঁড়ার জন্য একটি সঠিক ভিত্তি পায়। এক হাত দিয়ে ধনুকটা তার মুখের আড়াআড়ি ধরলো, আর এক হাত দিয়ে তীরটা বসালো জায়গা মতো। সাথে আসা ছেলেটা উৎসাহ বিস্ময়ের সাথে সবকিছু দেখছে। এখন কাজ পুরোপুরি থামিয়ে দিয়ে আগন্তুককে দেখতে লাগলো কৌতূহলের সাথে। ধনুকের শিলার সাথে তীরটা লাগিয়ে ধনুকটা উঁচু করলো আগন্তুক, যাতে করে সেটা তার বুকের মাঝ বরাবরের সামনে থাকে। এরপর সেটাকে মাথার উপর তুলে আবারও নামিয়ে আনলো হাত দুটো। ছিলায় টান দিতে লাগলো সে। তীরটা তার মুখ বরাবর আসতে আসতে পুরো টান পড়লো ছিলায়। সেই মুহূর্তে পুরো স্থির হয়ে রইল ধনুক আর তীরন্দাজ দুটোই। মনে হলো সময় যেন থমকে গিয়েছে। যেদিক তীরটাকে নিশানা করা হয়েছে, সেদিকে তাকিয়ে রয়েছে ছেলেটা, কিন্তু সেখানে কিছুই দেখতে পেল না সে। হঠাৎই মুক্ত হলো ছিলা ধরে রাখা হাতটা। হাতটা ঠেলে সরে গেল পেছনে। অন্য হাতে থাকা ধনুকটা সুষম একটা অর্ধবৃত্ত রচনা করেছে। দৃষ্টি সীমানা থেকে দূরে চলে গেল তীরটা। যাও, ওটাকে নিয়ে আসো, বলল টেটসুয়া। তীরটা নিয়ে ফিরে এলো ছেলেটা। একটা চেরি ফলকে দু টুকরো করে দিয়েছে তীরটা। চেরি ফলটাকে সে খুঁজে পেয়েছে তীরন্দাজের থেকে 40 মিটার দূরে। তীরন্দাজের দিকে মাথা ঝুঁকিয়ে নিজের কারখানার এক কোণে গেল টেটসুয়া। যে জিনিসটাকে সে তুলে নিল, সেটাকে দেখে মনে হচ্ছে পাতলা একটা কাঠের টুকরো। সেটা বেশ সূক্ষ্মভাবে খোদাই করা, চামড়া লম্বা ফালিতে ঢাকা। চামড়াটা ধীরে ধীরে উঠালো সে, আর এর আড়াল থেকে উঁকে দিল আগন্তুকের ধনুকের মতো দেখতে একটা ধনুক। পার্থক্য হচ্ছে এটাতে রয়েছে বহুল ব্যবহারের চিহ্ন। বেশ পুরনো এই ধনুকটা। আমার কাছে কোনো তীর নেই, তাই আপনারটা ব্যবহার করার দরকার হবে আমার। আমাকে যা করতে বলবেন তাই করব, কিন্তু আপনাকে ওয়াদা করতে হবে যে আমি যে গ্রামে থাকি সেই নামটা আপনি কখনো প্রকাশ করবেন না। যদি কেউ আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তাহলে বলবেন আমার খুঁজে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত গিয়েছিলেন,
পরে জেনেছেন আমি সাপের কামড়ে মারা গিয়েছি। মাথা ঝাঁকিয়ে একমত হয়ে তার হাতে নিজের তীরটা তুলে দিল আগন্তুক। দেয়ালে লেগে লম্বা বাঁশের ধনুকটা রেখে এবং চাপ দিয়ে ধনুকের ছিলা পরালো টেটসুয়া। এরপর কোনো কথা না বলেই রওনা দিল পাহাড়ের দিকে। তার সাথে সাথে গেল আগন্তুক আর ছেলেটাও। 1 ঘন্টার মতো হাঁটলো তারা। দুটো শিলা পাথরের মাঝখানে একটা খাদের কাছে পৌঁছালো। সেখান দিয়ে বইছে একটা নদীর খরস্রোতা জল। সেটা পার হওয়া যায় কেবল একটা ক্ষয়িষ্ণু দড়ির সেতু দিয়ে, যেটার অবস্থা কিনা প্রায় পড়ো। শান্ত ভঙ্গিতে হেঁটে সেই 2 সেতুর মাঝখানে দাঁড়ালো টেটসুয়া। সেটা কাঁপছিল বেশ ভয়ঙ্কর ভাবেই। অন্য পাশের কিছু একটার দিকে তাকিয়ে সে মাথা ঝুঁকালো। আগন্তুক যেমন করে ধনুকে তীর বসিয়েছিল অনেকটাই সেভাবেই সে নিজের ধনুকে তীরটা বসালো। ধনুকটাকে উঠিয়ে নিজের বুক বরাবর আনলো। তীরটা ছুড়িয়ে দিল। এরপর ছেলেটা আর আগন্তুক দেখতে পেল 20 মিটার দূরে একটা পাকা পিচ ফলকে চিহ্ন করেছে টেটসুয়ার তীর। আপনি একটা চেরি ফলকে চিহ্ন করেছিলেন, আমি চিহ্ন করেছি একটা পিচ ফলকে। নদীর পাড়ের নিরাপদ জায়গায় ফিরে এসে বলল টেটসুয়া। চেরিটা তুলনামূলক ছোট। আপনার লক্ষ্যকে আপনি 40 মিটার দূর থেকে ভেদ করেছিলেন। আমার দূরত্বটা এর চেয়ে অর্ধেক। তাই আমি যা করেছি সেটা সহজে আপনার পারার কথা। সেতুর মাঝখানে দাঁড়িয়ে তাহলে সেটা করে ফেলুন। কিছুটা ভয় ভাব নিয়েই ক্ষয়িষ্ণু সেতুর মাঝখানে গিয়ে দাঁড়ালো আগন্তুক। নিচের জলরাশির প্রখরতা তাকে হতবুদ্ধি করে দিচ্ছে। ধনুক নিয়ে চেনা ভঙ্গিতেই সে তাক করলো পিচ গাছের দিকে। কিন্তু লক্ষ্যের বেশ দূর দিয়ে তীরটা গেল। নদীর পাড়ে ফিরে আসার পর মলিন দেখালো তার চেহারাটা। আপনার আছে দক্ষতা, মর্যাদা আর তীর মারার নিপুণতা, বলল টেটসুয়া। আপনার কৌশলও ভালো। তীর চালানোয় আপনি একজন মাস্টার, কিন্তু নিজের মনের উপর নিয়ন্ত্রণে আপনি মাস্টার হতে পারেননি। যখন সকল পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকে কেবল তখনই তীর ছুড়তে জানেন, কিন্তু যখন প্রতিকূল ময়দানে থাকেন তখন আপনি লক্ষ্য ভেদ করতে পারেন না। আসলে তীরন্দাজ সবসময় নিজের পছন্দ মতো যুদ্ধের ময়দান বেছে নিতে পারে না। তাই আবার নিজের প্রশিক্ষণ শুরু করুন আর প্রস্তুত হন প্রতিকূল পরিস্থিতির। তীর ধনুকের যাত্রা চালিয়ে যান, কারণ এটাই আসলে পুরো জীবনের জয়যাত্রা সমতুল্য। কিন্তু স্মরণে রাখবেন, নিখুঁত একটা তীর নিক্ষেপ মনের শান্তি থেকে ছোঁড়া তীরের চেয়ে ভিন্ন কিছুই। আরেকবার শটান মাথা ঝুঁকিয়ে তীর ধনুকটা বেগে রেখে সেই স্থান ত্যাগ করলো আগন্তুক। ফিরে আসার পথে সবকিছু দেখে রীতিমতো বিস্মিত, রোমাঞ্চিত ছেলেটা। আপনি তাকে দেখিয়ে দিয়েছেন টেটসুয়া, আপনি আসলে সবার সেরা। প্রথমে কারো কথা না শুনে তাকে আমাদের বিচার করা উচিত না, করা উচিত সম্মান। আগন্তুক ভালো মানুষ, আমাকে অসম্মান করার চেষ্টা করেনি সে, আর প্রমাণ করার চেষ্টা করেনি যে সে আমার থেকে ভালো। যদিও তার ভাবে সাবে মনে হচ্ছিল সেটাই। সে নিজের তীর ধনুকের শিল্পকে দেখাতে চেয়েছে নিজের স্বীকৃতি। যদিও এতে করে মনে হতে পারে সে আমাকে চ্যালেঞ্জ করেছে। অপ্রত্যাশিত পরীক্ষার মুখোমুখি হওয়াটা তীর ধনুকেরই একটা পথ, আর সেটাই এই সংক্ষিপ্ত সময়ে আমাকে উপহার দিয়েছে এই আগন্তুক। সে বলেছে আপনি সবার সেরা, আর আমি জানতামও না যে আপনি একজন মাস্টার তীরন্দাজ। তাহলে আপনি কাঠমিস্ত্রি হিসেবে কাজে লেগে রয়েছেন কেন? কারণ তীর ধনুকের শিল্প সব কাজে লাগে, আর আমার স্বপ্ন ছিল কাঠ নিয়ে কাজ করা। তার উপর তীর ধনুকের পথ অনুসরণকারী তীরন্দাজের কোনো ধনুক, তীর বা নিশানার দরকার নেই। এই গ্রামে ব্যতিক্রম কিছু ঘটে না। নিস্তরঙ্গ এই গ্রামের জীবনধারা, আর এর মাঝেই আমি পেলাম ব্যতিক্রমী কিছু। এমন একটা শিল্পের মাস্টারের সামনে আমি দাঁড়িয়ে, যে শিল্পের ব্যাপারে আজ কেউ মাথা ঘামায় না, বলল ছেলেটা। জলজল করছে ওর চোখ দুটো। তীর ধনুকের মূলনীতি কি সেটা কি আমাকে শেখাবেন? এটা শেখানো কঠিন নয়। গ্রামে ফিরে যাওয়ার পথে 1 ঘন্টারও কম সময়ে সেটা আমি তোমাকে করতে পারি। কঠিন হলো সেটাকে প্রতিদিন চর্চা করা, যতদিন পর্যন্ত না তুমি প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারো। মনে হলো ছেলেটার চোখ দুটো শেখার জন্য আপ্লুত। 15 মিনিটের মতো নীরব হেঁটে চলল টেটসুয়া। আবার যখন সে কথা বলা শুরু করলো, মনে হলো কথা বলছে অপেক্ষাকৃত তরুণ কেউ। আজ আমি সন্তুষ্ট। অনেক বছর আগে যে মানুষটি আমার জীবন বাঁচিয়েছিল তাকে আমি সম্মান জানাতে পেরেছি, আর সেই কারণেই তোমাকে আমি সকল প্রয়োজনীয় নিয়ম কানুন শেখাবো। কিন্তু এর বেশি কিছু আমি করতে পারবো না। যা আমি বলবো তা যদি বুঝতে পারো, তাহলে তোমার ইচ্ছে মতো সেই শিক্ষাকে ব্যবহার করতে পারবে। এখন কয়েক মিনিট আগেই তুমি আমাকে মাস্টার বলে ডেকেছ। মাস্টার আসলে কি? আমি বলবো সে এমন কেউ নয় যে কিছু শেখায়, বরং এমন একজন যে ছাত্রকে তার আত্মার ভিতরে থাকা জ্ঞানকে আবিষ্কার করার জন্য সেরাটা ঢেলে দিতে অনুপ্রাণিত করে। পাহাড়ি পথ ধরে নেমে আসতে আসতে টেটসুয়া তার কাছে তুলে ধরল তীর ধনুকের মূলনীতি। মিত্র, যে তীরন্দাজ নিজের তীর ধনুক চালানোর আনন্দ
অন্যদের সাথে ভাগ করে নেয় না, সে কখনো নিজের দোষগুণ সম্পর্কে জানতে পারবে না। তাই কোনো কিছু শুরু করার পূর্বে নিজের মিত্রদের তালাশ করো, যারা কিনা তোমার মতো একই কাজে আগ্রহী। তারাই তোমার মিত্র। আমি বলছি না অন্য তীরন্দাজদের খুঁজে বের করতে হবে। আমি বলছি অন্যান্য বিষয়ে দক্ষতা আছে এমন লোকদের খুঁজে বের করো। কেননা যে পথে আনন্দ উৎসাহ রয়েছে সে পথই তীর ধনুকের পথ। তোমার মিত্ররা সেই ধরনের চোখ ধাঁধানো ব্যক্তিত্বের মানুষ নয়, যাদের সব সময় সবাই খুঁজে বেড়ায়, বা যাদের সম্পর্কে তারা বলে এনার থেকে ভালো আর কেউ নেই। বরং তারা সেই ধরনের মানুষ যারা ভুল করার ভয়ে কাজে নামতে ভীত নয়। তারা ভুল করে, আর সেই কারণে তাদের কাজ কখনো কখনো স্বীকৃতহীনই রয়ে যায়। এরপরও তারাই সেই মানুষ যারা দুনিয়াকে এক নতুন রূপদানে সক্ষম। আর অনেক অনেক ভুল করার পরে এমন কিছু তারা করে যা তাদের সম্প্রদায়কে তুলে ধরতে পারে নতুন এক উচ্চতায়। তারা সেই মানুষ কোন আচরণকে ধারণ করতে হবে সেটা বোঝার জন্য যারা বসে বসে বৃথা সময় নষ্ট করে না, সিদ্ধান্ত নিয়েই কাজে নেমে পড়ে তারা। যদিও তারা সচেতন থাকে যে এই কাজটি হতে পারে খুবই বিপজ্জনক। এই ধরনের মানুষের সাথে বাস করা একজন তীরন্দাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা তাকে এটা বুঝতে হবে যে নিশানার মুখোমুখি হওয়ার আগে ধনুকটাকে নিজের বুকের কাছে নিয়ে এসে দিক বদলের জন্য তাকে নিজেকে যথেষ্ট শিথিল ও মুক্ত মানুষ হতে হবে। যখন হাতকে মুক্ত করে সে ছিলাটাকে ছেড়ে দেয়, তখন নিজেকেই তার বলা উচিত, ধনুকের ছেলাটা টানার মতো করেই আমি অনেক পথ ভ্রমণ করেছি, ঝুঁকি নিয়ে আমি আমার সেরাটা দিয়েছি। এটা জেনেই আমি ছেড়ে দিচ্ছি তীরটাকে। সেরা মিত্র হলো তারা যারা কিনা বাকি সবার মতো করে চিন্তা করে না। তাই তো তীরন্দাজির জন্য উৎসাহ উদ্দীপনাকে ভাগ করে নেওয়ার লক্ষ্যে যখন তুমি সঙ্গী সাথী তালাশ করবে, তখন ভরসা রাখবে নিজের অন্তর্দৃষ্টির উপর। পাত্তা দেবে না অন্যদের কথাকে। নিজেদের সীমাবদ্ধতাকে একটা মডেল হিসেবে প্রতিষ্ঠা করে লোকে অন্যদেরকে বিচার করতে যায়। কিন্তু অন্যান্য লোকের মতামত কখনো কখনো পূর্ণ থাকতে পারে সংস্কার ও ভীতিতে। তাদের সাথেই যোগ দাও যারা পরীক্ষা নিরীক্ষা করে ব্যর্থ হয়, ব্যথা পায়, এরপরও আবার অধিক পরিমাণে ঝুঁকি নিতে আগ্রহী। দূরে বসে থাকো সেসব লোকদের থেকে যারা গায়ের জোরে সত্য প্রতিষ্ঠা করতে চায়। নিজেদের মতো করে চিন্তা ভাবনা যারা করে না, তাদের যারা সমালোচনা করে, তারাও পরিত্যাজ্য। দূরে থাকো সেই সব লোকদের থেকেও যারা কোনো পথে পা ফেলে শুধু সম্মান পাবার নিশ্চিত আশায়, যারা কিনা অনিশ্চয়তা থেকে পছন্দ করে নিশ্চয়তা। তাদের সাথে যোগ দাও যারা কিনা মুক্ত এবং ঝুঁকির মুখে পড়তে যারা ভীত নয়। তারা বুঝতে পারে যে নিজেদের সহযাত্রীরা যা করছে সেটা দেখেই নিজেদেরকে আরও উন্নত করা যায়। আর সেটা করার সময় সহযাত্রীদের তুল্যমূল্য বিচার করার উদ্দেশ্য তাদের থাকে না, বরং নিবেদন আর সাহসের জন্য তাদের প্রতি প্রদর্শন করা হয় ভালোবাসা ও অনুরক্ততা। তুমি মনে করতে পারো যে একজন বেকারির লোক বা কৃষকের কাছে তীরন্দাজের কোনো গুরুত্ব নেই, কিন্তু আমি নিশ্চিত করতে পারি তাদের পর্যবেক্ষণ করলে নিজের কার্যকলাপকে তারা পরিচয় করিয়ে দিতে পারবে। তুমিও সেটা করবে। একজন ভালো মানের বেকারির লোকের থেকে তুমি শিখবে কিভাবে হাত দুটোকে ভালোভাবে ব্যবহার করতে হয় এবং সঠিক উপকরণ মেশাতে হয়। কৃষকের কাছ থেকে তুমি নিতে পারো ধৈর্যের শিক্ষা, কঠিন পরিশ্রমের ব্রত, ঋতুকে সম্মান করার প্রজ্ঞা, আর কখনো ঝড়কে অভিশাপ না দেওয়ার প্রতিজ্ঞা। কেননা ঝড়কে অভিশাপ দিলে এতে কেবল সময়ের অপচয়ই হবে। তাদের সাথে যোগ দাও যারা কিনা ধনুকের কাঠের মতোই নমনীয় আর বুঝতে পারে চলার পথের চিহ্নগুলোকে। অনিবার্য কোনো বাধার মুখোমুখি হলে বা ভালো কোনো সুযোগকে সামনে দেখতে পেলে নিজের পথের দিক বদল করতে তারা ইতস্তত করে না। তাদের গুণাগুণ পানির মতো পাথরের চারদিক ঘিরে বইতে থাকে, নদীর অবস্থা অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়। কখনো কখনো মাটির গর্তগুলো পূরণ করে লেকে পরিণত হয় এবং পথ চলা সে চালিয়ে যায়। কেননা পানি কখনো ভোলে না যে তার একটা গন্তব্য আছে। সেই গন্তব্য হলো সাগর। আজ হোক কাল হোক সেখানে পৌঁছতেই হবে তার স্রোতধারাকে। তাদের সাথে যুক্ত হও যারা কখনো বলেনি আমি লক্ষ্য পূরণ করতে পেরেছি, এর বেশি আমি যাব না। কেননা যেমন করে শীতের পর বসন্ত আসে, ঠিক তেমনি কোনো কিছুই ফুরিয়ে যায় না। লক্ষ্য পূরণের পর চলার পথে যা কিছু শিখেছ তা কাজে লেগে আবার শুরু করতে পারো নতুন করে যাত্রা।
তাদের সাথেই থাকো যারা কিনা গান করে, গল্প বলে, উপভোগ করে জীবনের আনন্দকে। তাদের চোখে মুখে থাকে আনন্দের ঝিলিক আর আনন্দ সংক্রামক। তা মানুষকে দূরে রাখে হতাশা, একাকিত্ব আর প্রতিকূলতা থেকে। তাদের সাথে যোগ দিও যাদের কাজকর্মে রয়েছে আনন্দের ছোঁয়া। আর তোমরা একে অপরের জন্য কার্যকরী হতে পারো বলে বুঝতে চেষ্টা করো একে অপরের কৌশলকে। এতে উন্নতি ঘটবে তোমাদের কর্মদক্ষতার। সুতরাং তোমার ধনুক, তীর, লক্ষ্য আর পথকে চেনার সময় সমাগত।